আমার একটা প্রস্তাব আছে, আপনি প্রশ্ন করেন। আমি বিরতিতে গিয়ে তারপরে প্রশ্নটা করি। বিরতির আগে প্রশ্নটা দিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দেই, দর্শকরা ভাবুক। এই বিকাশ, নগদ সহ সব এমএফএস ভোটের প্রচারণা বন্ধ হবে, ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দিতে হবে এবং ভোট শেষ হবে তারপরে চালু করবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তুষার ভাই, আপনি যে প্রস্তাবটি তুলেছিলেন সেই বিষয়ে একটু। এই যে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম দিয়ে আসলে ভোটের আগের দিন রাত্রেবেলা, ভোটের আগের 1-2 দিন আগের থেকে টাকা লেনদেন শুরু হবে। এইটা হয় মনিটর করতে হবে যে একটি এলাকাতে কোন কোন জায়গা থেকে, কোন কোন মোবাইল থেকে বহু মোবাইলে টাকা যাচ্ছে, অথবা সরাসরি সার্ভিস দুটা ডাউন করে দিতে হবে। ভোট শেষ হবে তার 10 মিনিট পরে এই সার্ভিসগুলো আবার শুরু হবে। ভোট যেন টাকা দিয়ে লোকজন কেনাবেচা করতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায়, অন্তত কিছু পরিমাণ টাকার লেনদেন আপনি আটকাতে পারবেন। তারপরেও কিন্তু বহু টাকা নগদে তো আছে। নগদে হবে। ওই জন্য নগদ বিকাশ, মানে নগদ বিকাশ সহ যত এমএফএস আছে, এই মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের যে অংশ যারা আছে, না, ক্যাশের কথা বলছি। ক্যাশ তো দিতেই পারে। নগদ ক্যাশ দেয়া নেওয়ার ভিডিও আমরা দেখি নাই? আমরা তো ভিডিওতে পর্যন্ত দেখতে পাচ্ছি ভোটাররা নাকি এগিয়ে এসে প্রকাশ্যে ক্যাশ দিচ্ছে প্রার্থীদেরকে। আপনি কি মনে করেন, যেখানে ক্যাশ দেয় ওখানে ক্যামেরাটা ধরে রাখে? এর কারণ কি? তারা বোঝাতে চাচ্ছে মানে দলে দলে লোকেরা এসে এই তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, পকেট থেকে বের করে 10 টাকা 20 টাকা দিচ্ছে, মানে তারা এত জনপ্রিয়। এটা আমি একটু উদাহরণ দেই। আমাদের এখানে মুজিব ছবি হয়েছিল যে ওইখানে এরকম একটা দৃশ্য ছিল। এইটা এখন তারা সবাই অভিনয় করছে, নাটক কম করো প্রিয়। এটা কেন করছে জানেন? এটা করছে হচ্ছে মানুষকে গিয়ে বলবে আমি তো কোনো টাকা খরচ করি না, আমাকে জনগণ টাকা দিছে। এই জনগণগুলির ছবিটা তুলে রাখেন, এদেরকে একটু খোঁজ নেন, এরা আদতেই টাকা দিছিল না, এরা কোন দলের সদস্য। ক্যামেরার সামনে এসে টাকা দেয় যেগুলো, এটা আরেকটা। তৃতীয় হচ্ছে এই যে টাকার লেনদেন সহ অন্যান্য যে বিষয়গুলি বলা হচ্ছে, এগুলো কেন হয়? এই যে 25 লক্ষ টাকা কেন ঠিক করেছে এই জন্য যে এরা এদের ইনকাম ট্যাক্স ফাইলে প্রচুর টাকা নাই। 25 লাখ হেঁটে 50 লাখ, মানে 25 লাখের জায়গায় 50 লাখ হলে এদের আরও হিসাব বানাতে হবে। এবং নির্বাচন কমিশন একটা অডিটেড হিসাব সম্ভবত চায় এই খরচের। সেই খরচের হিসাব করার জন্য আদতে কি অডিটেড হিসাব করার দরকার আছে? আপনি এলাকায় গিয়ে শুধু রাস্তায় রাস্তায় কি পরিমাণ লিফলেট বিলি হচ্ছে সেটা খোঁজ করেন। একটা লিফলেটে কয় টাকা লাগে? 5 লাখ ভোটারকে যদি আপনি যদি একটা করে লিফলেট পৌঁছান, তাহলে কয় টাকা লাগে? 1 টাকা করে হলো 5 লাখ টাকা লাগে। আর ওটা পৌঁছানোর জন্য যদি জনপ্রতি 1 টাকা লাগে, তাহলে 10 লাখ টাকা লাগে, আর থাকে 15 লাখ। মাইকের ভাড়া কত? একটা মাইক যে সারাদিন ধরে মাইকিং করবে, তার ডেলি খোরাকি কত? মোটর সাইকেলে যে একজন উঠলে কয় টাকা লাগে, 2 জন উঠলে কয় টাকা লাগে, আর কয় টাকার তেল কিনে দিতে হয়, আমার কাছে হিসাব আছে। আমি চাইলে এইটাই যদি বাস্তব অবস্থা হয় তাহলে তো কোটিপতিরাই এগিয়ে লাখপতিদের থেকে। ইলেকশন করতে টাকা লাগে, এইটা আমাদের এই নির্বাচনী ব্যবস্থাই করেছে এই ব্যাপারটা। এবং তারা আসলে চায় ইলেকশনের মধ্যে টাকা খরচ হোক। আমি অতীতে এটাও বলতে শুনেছি রাজনীতিবিদদের যে ইলেকশন তো একটা ইকোনমিকে মুভ করার ব্যাপার, যত বেশি ইলেকশন তত বেশি নাকি টাকা চলে। এটা নাকি ইকোনমিতে টাকা ঢুকে, অনেক টাকা নাকি মানুষের কাছে পৌঁছায়। এটা নাকি বৈষম্য দূর করারও একটা উপায়। বড়লোক প্রার্থীদের টাকাগুলি নাকি গরিবের কাছে যায়, ঘন ঘন ইলেকশন হয় নাকি ভালো। এগুলো আমি শুনেছি এর আগে। এইবার আসেন যে জায়গাতে আসলে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যাটা হচ্ছে আমি, আপনি এবং আজিজ ভাই, আমরা সবাই আশা করছি দরিদ্ররা নির্বাচন করবে। বাংলাদেশে কোন দরিদ্র লোককে নমিনেশন দিয়েছে? এবার সবচেয়ে কম বোধহয় দেখলাম তারেক রহমান বোধহয় সবচেয়ে কম। আমজনতা তারেক বেচারারই টাকা নাই, বেচারা দুঃখ করে, এদিকে সেদিকে ঘুরে মধু বিক্রি করে, আম বিক্রি করে। এটা তো আমের সিজন না, লিচুর সিজন না। বেচারার শীতকালে কিন্তু ব্যবসাটা ডাউন থাকে, ও তো সবজি বেচে না। এবং শীতকালে এসে এই মধু আসলে মানে কালেক্টেড হয়, এখন আসলে ব্যাপার না। তাই আমজনতার তারেক ছাড়া আপনি আর কেউ দরিদ্রদেরকে নমিনেশন দিয়েছে? এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে, এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে, এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে? নতুন ভণ্ডবস্তু। তুষার ভাই, মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই আছে, সেটি হচ্ছে মাঠ। যে বলেন দেশে মাঠ আছে, দেশে খেলার মাঠ নাই, দেশে মানুষের ঘোরাফেরা করার জন্য, বসে থাকার জন্য মাঠ নাই, দেশের লোক খুব আনন্দ করে নাম দেয়। এটা আমার জার্নালিজমের এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি বহুদিন ধরে তো আপনাদের সাথে, আপনারা আমার সাথে
নির্বাচনে এটাকে মাঠ বলে। নির্বাচন কি মাঠে হয়? ফিল্ড বলা হয়, আমরা মাঠ বলি। বলে মাঠ, ফিল্ড। হ্যাঁ, কোথায় কোনো ফিল্ড নাই দেশে। যে দেশে ফিল্ড নাই ও দেশে নির্বাচনী ফিল্ড খুঁজে পাবেন আপনি। এই দেশে ফিল্ড কোথায় পাবেন জানেন? এই দেশের কিছু ফিল্ড পাবেন মাথায়, চুল পড়ে গিয়ে ফিল্ড হয়েছে আমাদের পড়ছে। আর কিছু ফিল্ড পাবেন হচ্ছে এই যে নির্বাচনের ফিল্ড, সন্ত্রাসের ফিল্ড, চাঁদাবাজির ফিল্ড। তো এই যে এই ফিল্ডাররা যারা ঢুকেছেন এই নির্বাচনের মধ্যে ফিল্ড ঠিক করতে, নির্বাচনের ফিল্ড কিভাবে হয়? নির্বাচনের ফিল্ড কি আসলে শুধু বাংলাদেশে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচনের আগে যে এই গত 1-1.5 মাসে কতজন লোক এদিকে সেদিকে বিদেশে অমুক জায়গায় গিয়েছেন? এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের কতজন লোক বিদেশ গিয়েছেন? ওনারা কেন গিয়েছেন? ফিরে এসে কোনো সংবাদ সম্মেলন করেছেন? আমাদেরকে জানিয়েছেন? ওনারা তো দেখি কথা বললে বলেন এই চুক্তি গোপনে রহিবে, ওই চুক্তি গোপনে রহিবে, সেই চুক্তি গোপনে রহিবে, গোপন চুক্তি ফাঁস করা যাইবে না, পোর্ট দিয়া দিমু, এটা গোপন, ওইটা গোপন, ওইটা গোপন। তো ওনারা যে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় গত 1.5-2 মাসে গিয়েছেন, কেন গিয়েছিলেন? ফিরে এসে কাকে অবহিত করেছেন?